আচ্ছা, আমরা আগের দিন লাস্ট ওই ডিএনএ থেকে কিভাবে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন, আর প্রোটিন যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এগুলো আমরা দেখছিলাম। আর এটা বলে আসছিলাম যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট এই ডিএনএর একটা নির্দিষ্ট খণ্ড, যেটা ওই নির্দিষ্ট একটা প্রোটিনকে তৈরি করবে বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, ওটাকে আমরা জিন বলতাম। তো এই জিনটাকেই আরেকটা নাম, আই মিন ফ্যাক্টরও বলে কখনো। তাইলে জিন আর ফ্যাক্টর একই জিনিস অ্যাকচুয়ালি। জিন আর হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টর একই জিনিস, হ্যাঁ। তো এই জিন আর ফ্যাক্টরের মধ্যে জিনটা তার মানে কি ছিল, সেটা ছিল হচ্ছে ক্রোমোজোমের, ক্রোমোজোম না, আই মিন ডিএনএর একটা নির্দিষ্ট খণ্ড, ডিএনএর একটা নির্দিষ্ট খণ্ড যেখানে যে অংশটা বৈশিষ্ট্য প্রকাশ করবে আর কি, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেটাকে আমরা বলতাম জিন। আর এটা ক্রোমোজোমের যে পোর্শনের মধ্যে আছে, ক্রোমোজোম তো এটা ছিল, ধর এরকম একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের যে অংশের মধ্যে আছে সেটাকে আমরা বলতাম লোকাস। এটাই জিন বা ফ্যাক্টর। তাইলে এই জিন বা ফ্যাক্টর, এই লোকাস, এই কথাগুলো এখন একটু দরকারি হয়ে আসবে। সেটা হচ্ছে, ধর আমরা এটা জানি যে শুক্রাণু আর ডিম্বাণু, এটা মিলে জাইগোট হচ্ছে। এখানে এন সংখ্যক ক্রোমোজোম, এখানে এন সংখ্যক ক্রোমোজোম, টয়েজ এন জাইগোট। আর এখানে 23টা ক্রোমোজোম, এখানে 23টা ক্রোমোজোম, এখানে এসে 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম। তো ক্রোমোজোম গুলো আমাদের বডির কোষে জোড়া জোড়া করে আছে, এরকম একটা অবস্থা। তাই যদি হয়, এই যে জোড়া বাঁধা দুইটা ক্রোমোজোম, ধর এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, একটা হচ্ছে মা থেকে আসা আর একটা হচ্ছে বাবা থেকে আসা, ওকে। এরকম জোড়া বাঁধা দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। এগুলো একটু লিখে নিস। এই দুইটা ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে, বা সংসংস বা এরকম বানান, সম সংস্থ, সমসংস্থ ক্রোমোজোম এভাবে বলে, ইংলিশটাই সহজ, হোমোলোগাস ক্রোমোজোম। তো এই হোমোলোগাস ক্রোমোজোম দুইটার মধ্যে, এই দুইটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে এই যে আহ, যে লোকাস গুলা, তার মানে এইখানে একটা বৈশিষ্ট্য আছে। ধর এই ক্রোমোজোমের মধ্যে এরকম বৈশিষ্ট্য আছে যে আমি আহ, আমার উচ্চতা কেমন হবে, আই মিন হাইট, হাইট কেমন হবে, সেই বৈশিষ্ট্যটা ধর এখানে আছে। তাহলে বাবারটার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, ঠিক একইভাবে এখানে মায়েরটার মধ্যেও সেম জিনিসটা আছে। তো এই যে এই দুইটা একসাথে হয়ে, তো এটা হচ্ছে হাইট বা উচ্চতা প্রকাশক জিন বললাম আর কি, হ্যাঁ। তো এই লোকাসের মধ্যে যে ফ্যাক্টরটা আছে, এটা হচ্ছে উচ্চতা প্রকাশ করে, এটা উচ্চতা প্রকাশ করে, এটা মায়েরটার মধ্যে আছে, বাবারটার মধ্যে আছে। তার মানে সবগুলা বৈশিষ্ট্য, যত বৈশিষ্ট্য আছে আমার বডিতে, সেই বৈশিষ্ট্যগুলা এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যে দুইটা আছে, এদের এই জোড়াটার প্রত্যেকটার মধ্যে একই পজিশনে আছে এরা, ওকে। মানে লোকাস তাদেরকে পাশাপাশি, দুইটা ক্রোমোজোমের লোকাস একই পজিশনে। তো এই দুইটা মিলে
আমাদের পুরো একটা বৈশিষ্ট্য আসবে। ধর এরকম যে এটা এটা এরকম হইতে পারে যে ধর বাবা থেকে যে বৈশিষ্ট্য আসছে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা আসছে, তো সেই জিনটাকে আমি এরকম করে ক্যাপিটাল টি দিয়ে দেখাইলাম। মা থেকে আসছে, এখন মা থেকে আসছে ধর এরকম খাটো হওয়ার বৈশিষ্ট্যটা আসছে, মানে উচ্চতা খাটো হবে এরকম, অথবা উল্টাটাও হইতে পারে। তবে এই দুইটা মিলে একসাথে বৈশিষ্ট্যটা বেরোয় আসবে। কথা কি বুঝাইতে পারলাম? এই সুরভি বুঝছিস? সুরভি বুঝছিস? যারা একটু নতুন একটু রেসপন্স কর। তারপর হচ্ছে রিঙ্কি বুঝছিস? সুচি, না বুঝলে বলিস। তো এরকম এটা হচ্ছে আহ, এই লম্বা হওয়ার জন্য, আই মিন আমার উচ্চতা লম্বা হবে, এটা একটা ক্রোমোজোমের মধ্যে আছে বাবা বা মায়েরটায়, ওরকম উচ্চতা লম্বা বা খাটো এরকম আরেকটা জিন আছে ধর। তাইলে এই দুইটা জিনই আমার বডির মধ্যে আছে। এখন কোনটা বাইরে প্রকাশ পাবে? তো এই দুইটা মিলে আমার উচ্চতাটা নির্ধারণ হবে, তো আমি লম্বা হব বা খাটো হব। তো এটা লম্বা হব বা খাটো হব এটা নির্ধারণ হচ্ছে এই দুইটা জিনের মধ্যে যে কোনো একটার পাওয়ার বেশি, সেটা বাইরে প্রকাশ পাবে, আর একটা ভিতরে মানে আর কি সুপ্ত অবস্থায় থেকে যাবে। তাহলে যেটা বাইরে প্রকাশ পাবে, ধর এটা হচ্ছে লম্বা হওয়ার জিন, এটা হচ্ছে লম্বা হওয়ার জিন। আচ্ছা আমি এটা এভাবে লিখতেছি, ওকে। তো এই যে আহ, এই দুইটা ফ্যাক্টর যে, বা এই দুইটা জিন, এটাকে একটা আরেকটার অ্যালিল বলতেছে। এই যে এই পাশাপাশি দুইটা এই বৈশিষ্ট্য প্রকাশক জিন, এটাকে একটা আরেকটার অ্যালিল বলি। ওকে, তার মানে এখানে এক জোড়া অ্যালিল আছে। ওকে, এক জোড়া অ্যালিল, এগুলাকে অ্যালিল বলতেছি আমরা। অ্যালিল, অ্যালিল টি, এটা হচ্ছে উচ্চতার জন্য আর কি, লম্বা হওয়ার, লম্বা হওয়ার অ্যালিল। আর হচ্ছে খাটো হওয়ার জন্য, খাটো হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে স্মল টি, এরকম বলতেছি। তো কোনো একটা বাইরে প্রকাশ পাবে, যেটার পাওয়ার বেশি সেটা বাইরে প্রকাশ পাবে। তাহলে যদি এরকম যেটা বাইরে প্রকাশ পাবে সেটাকে আমরা বলবো প্রকট। ওকে, ধর এরকম হইলো যে এই দুইটা মিলে বাইরে যে বৈশিষ্ট্যটা আসলো, যে এই জীবটা বা এই প্রাণীটা বা এই মানুষটা, যেটাই বলি না কেন, সে ধর এই দুইটা বৈশিষ্ট্য মেলার পর সে লম্বা হইলো, যদি এরকম হয় লম্বা হইলো, এর মানে কি? এর মানে হচ্ছে এই অ্যালিলটা প্রকট ছিল, বা এটা ডমিনেন্ট ছিল, বা এটার পাওয়ারটা বেশি ছিল ওইটার তুলনায়, এই জন্য এই বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশ করছে। ওকে, একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য মিনিমাম এইরকম দুইটা অ্যালিল লাগে, তার মানে ওই দুইটা মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তার মানে আমার এই ক্ষেত্রে যেটা দাঁড়াইলো, যে টি আর এই টি মিলে যদি বাইরে আমি দেখতে ওকে লম্বা দেখি, তার মানে এটা দাঁড়াচ্ছে ব্যাপারটা এরকম, যে এই যে লম্বা হওয়ার এই যে বৈশিষ্ট্যটা, এটা তার মধ্যে প্রকট ছিল, এটা বাবা থেকে আসা বা মা থেকে হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি লিখতেছি এক্ষেত্রে প্রকট জিন বা প্রকট অ্যালিল যাই বলি না কেন, প্রকট অ্যালিল হচ্ছে টি। আর যেটা প্রকাশ পাইলো না, সুপ্ত থেকে গেল, সেটাকে আমরা বলতেছি প্রচ্ছন্ন অ্যালিল বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন জিন, যেটাই বলি না কেন, টি, স্মল টি। ওকে, তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে বাহ্যিক ভাবে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা আমরা দেখতেছি, বাহ্যিক বৈশিষ্ট্য যেটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে, বাহ্যিক লক্ষণ, বাহ্যিক লক্ষণ, বাহ্যিক লক্ষণটা ওকে আমরা লম্বা দেখতেছি। এই লম্বাটাকে বলবো আমরা ফিনোটাইপ। এই যে ও লম্বা হয়েছে, এই ব্যাপারটাকে বাহ্যিক লক্ষণ যেটা, সেটাকে আমরা বলি ফিনোটাইপ। বাহ্যিক লক্ষণ যেটা, সেটাকে আমরা বলি ফিনোটাইপ। ওকে, আর অ্যাকচুয়ালি তো ওর মধ্যে দুইটা জিনই ছিল, মানে লম্বা হওয়ার জিনও আছে, খাটো হওয়ার জিনও আছে, কিন্তু লম্বা হওয়ার জিনটা প্রকট হওয়ার কারণে ওটা বাইরে আসছে। এই যে ওর অ্যাকচুয়াল যে ভিতরে জিনের বিন্যাসটা, বা ওই অ্যালিল জোটটার যে অ্যাকচুয়াল গঠন, এই জিনিসটাকে আমরা বলি জিনোটাইপ। তার মানে জিনোটাইপ দিয়ে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে ওর ভিতরে এক্স্যাক্টলি
কি কি অ্যালিল আছে। ওকে, তো এখন আসি আমরা যে জিনোটাইপ ফিনোটাইপটা কেন দরকার। আহ, ধর লম্বা আরো কয়েকভাবে হইতে পারে। যদি এরকম হয় যে তার মধ্যে দুইটা বৈশিষ্ট্যই, মানে আর কি দুইটা জিন, মা থেকে আসা জিন বাবা থেকে আসা জিন দুইটাই লম্বা হওয়ার জিন, তাহলে সে তো লম্বাই হবে। তাইলে এইটা দেখতে কিরকম হবে? এ দেখতে কিন্তু লম্বাই হবে না, ওই লম্বাই হবে আর কি। ওকে, তো এই ক্ষেত্রে দেখ এই ফিনোটাইপ লম্বা এটার জন্য, এটার জন্য লম্বা, বাট এটার মধ্যে এটা একদম বিশুদ্ধ লম্বা। ওকে, তার মানে এটা হচ্ছে একদম বিশুদ্ধ। তার মানে জিনোটাইপে, এই যে জিনোটাইপ দুইটাই লম্বা হওয়ার বৈশিষ্ট্য ছিল, বা এটাকে আমরা বলবো হোমোজাইগাস। হোমোজাইগাস, হোমোজাইগাস। কেউ না বুঝলে বলিস কিন্তু। আচ্ছা, এরকম ফিনোটাইপ আরো এরকম হইতে পারে। তার মানে এরকম ভাবেও লম্বা হইতে পারে যে একটা জিন লম্বা হওয়ার জিন আসছে আর একটা খাটো হওয়ার জিন আসছে, বাট লম্বা হওয়ার জিনটা প্রকট, সেই ক্ষেত্রে বাইরে তাকে বাহ্যিকভাবে আমরা লম্বা দেখতেছি, আই মিন প্রকট বৈশিষ্ট্যটাই বাইরে প্রকাশ পাইছে। আর দুইটাই এরকম ক্যাপিটাল টি, আই মিন দুইটাই প্রকট জিন আছে, সো তখন তো সেক্ষেত্রে সে লম্বাই হবে। আবার এরকম হইতে পারে যে দুইটাই মা থেকেও আসা হচ্ছে খাটো হওয়ার জিন, বাবা থেকেও আসা হচ্ছে খাটো হওয়ার জিন, সেক্ষেত্রে সে খাটো হবে। আর এটা কি টাইপের বৈশিষ্ট্য? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে বিশুদ্ধ খাটো নাও বলি, তাইলেও বুঝে নিতে হবে সে বিশুদ্ধই, কারণ এইখানে আমি যদি হোমোজাইগাস নাও বলি, তাও উম আমি বুঝে যাব যে খাটো হওয়া মানেই তার মধ্যে দুইটা টি থাকবে, কারণ এখানে আমি বলে দিছি যে এই টিটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, মানে খাটো হওয়ার যে জিনটা সেটা হচ্ছে তার পাওয়ার কম। তাহলে সে যদি কখনো বাইরে প্রকাশ পায়, এর মানে এই বুঝাচ্ছে তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই ওখানে। তার মানে একটা প্রচ্ছন্ন অ্যালিল তখনই প্রকাশ পাবে যখন সে বিশুদ্ধ অবস্থায় থাকবে। সো আমি যদি আগের থেকে বলে দিই যে দুইটা জিন, একটা হচ্ছে লম্বা হওয়ার জিন আর একটা খাটো হওয়ার জিন, তো এবং এই মানুষটা খাটো হইছে, তাহলে বুঝেই নিতে হবে যে ওটা যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বাইরে প্রকাশ পায়, তার মানে ওর মধ্যে যে জিনোটাইপটা আছে তার মধ্যে দুইটা জিনই, এই দুইটা পর্শনে ওই খাটো হওয়ার জিনটাই আছে। কারণ যদি লম্বা হওয়ার জিন থাকতো ওখানে, কখনোই এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পাইতো না। তাইলে একটা লাইন লিখে দিচ্ছি, নোটটা এরকম যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যদি তা হোমোজাইগাস হয়। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সব আজকে মরে গেছে, ব্যাপার কি? নিহা একটু আবার অন হ না তুই। আচ্ছা শোন, তাইলে এবার আমরা এই ইসের ক্ষেত্রে আমরা এখন দুইটা জীব নিয়ে তাদের মধ্যে ক্রস ঘটাবো, যে তাদের প্রজন্মগুলা কিরকম আসতে পারে সেটা একটু দেখবো আমরা। তো এটার জন্য আমরা যেটা করি ফার্স্টে, আচ্ছা আচ্ছা তাইলে, আচ্ছা বাকিদের সুচি, তোর নেট বোধহয় প্রবলেম করতেছে, তাইলে একটু দরকার হলে আরেকবার একটু জয়েন দিয়ে দেখ। বাকিরা তো দেখতে, বাকিরা কি আমাকে দেখতেছিস? শুনতে না পাও তাহলে তো তার আচ্ছা শোন, তাইলে আমরা ধর এখন একটা, আমরা ফার্স্টে
মাতা পিতা বা প্যারেন্টস যেটাই বলি, তো এরকম নিচ্ছি আর কি, যে একজনে হচ্ছে বিশুদ্ধ লম্বা, একটা আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে আহ, বিশুদ্ধ লম্বা, ওকে, বিশুদ্ধ লম্বা, আর এটা হচ্ছে বিশুদ্ধ খাটো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে এই দুইটার সাইনটা এভাবে দেওয়া হয়, মেইল বুঝাইতে, ধর এটা আমি মেইল হিসাবে নিলাম, যদি মেইল হয় তাহলে মেইল বুঝাইতে এইরকম সাইনটা দেওয়া হয়, এরকম সাইন। ওকে, এই তীর সাইনটা দিয়ে বোঝাচ্ছে, সরি 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 সরি, বিশুদ্ধ খাটো। আচ্ছা শোন, এখন শোন, এই এইখানে যে সাইনটা, এই সাইনটার পিছনের গল্পটা হচ্ছে যে গ্রিকরা আগে অনেক, পুরুষরা তারা সবসময় যুদ্ধ বিগ্রহ বিগ্রহ নিয়েই বিজি থাকতো। তো তাদের ক্ষেত্রে এই তীর দিয়ে, অ্যারো দিয়ে, যেটা বোঝাচ্ছে তাদের কাঁধে সবসময় তারা তীর রাখার যে ইয়াটা, ওটাকে কি বলে, তুন বলে, তুন, তুন বলে, হ্যাঁ। তো এই আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো এখন হচ্ছে, আরে শোন, তো এটা হচ্ছে মেইলের জন্য, আর ফিমেলের জন্য সাইনটা এরকম। এটার কারণ হচ্ছে তারা সবসময়, এই যে এটা একটা আয়না, আয়না দেখতেছে আর কি, অলওয়েজ তারা ওই রূপচর্চা নিয়ে বিজি থাকতো, উষার মতো। তো এই যে ফিমেলের সাইনটা বুঝাইতে এরকম দেওয়া হয়, আর মেইলের সাইনটা বুঝাইতে এরকম দেওয়া হয়। তো এদের মধ্যে এখন আমরা ক্রস ঘটাবো। ক্রস ঘটানো মানে হচ্ছে, এখন এই, হ্যাঁ হইতেই পারে, পারে না কেন, একটু পরে আমরা দেখতেছি কি কাহিনী হবে। ওকে, হইতে পারে, আমরা এখনই দেখতেছি কি কাহিনী হবে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি যে এইখান থেকে আমরা জানি যে ওই ইয়াগুলা, এই যখন ক্রোমোজোম গুলা ভাগ হয়ে যাবে আর কি, ওই যে 23টা 23টা করে শুক্রাণু ডিম্বাণুতে গিয়ে, তো এখান থেকে যত ক্রোমোজোমে আসুক, কিরে কথা বলতেছিস কেন, যত ক্রোমোজোমে আসুক যেভাবেই ভাগ হোক, তো আহ, দুই ভাগে ভাগ হইলে ব্যাপারটা এরকম হচ্ছে যে প্রত্যেকটা শুক্রাণুর মধ্যে এরকম টি আর টি যাবে, এছাড়া অন্যরকম কোনো জিন যাওয়ার অপশন নাই। আই মিন, টি এ বৈশিষ্ট্যটাই যাবে, যেহেতু দুইটার মধ্যেই এরকম। আর এটা থেকে যত ডিম্বাণু আসবে, তো সেগুলোর মধ্যে সবসময় এরকম স্মল টি বা ওই যে খাটো হওয়ার বৈশিষ্ট্যটাই যাবে, অন্য কোনো অপশন নাই। তো এখন প্রথম প্রজন্ম যেটা, সেটাকে আমরা এভাবে দেখাই এফ অন জনু। আচ্ছা, এখানে জিনোটাইপ হচ্ছে এটা, এগুলা কিন্তু ফিনোটাইপ। ওকে, এগুলা কিন্তু ফিনোটাইপ, ফিনোটাইপ, আর ওগুলা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণ যেটা দেখাই। আচ্ছা, এফ ওয়ান জনুতে মানে হচ্ছে প্রথম প্রজন্মে কিরকম বাচ্চা কাচ্চা আসবে দেখি, যদি এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মেলে, তাইলে এরকম আসতেছে ক্যাপিটাল টি স্মল টি। আবার যদি এটার সাথে এটা মেলে, তাহলেও আসতেছে ক্যাপিটাল টি স্মল টি। অ্যাগেইন এইটার সাথে এটা মিললেও সেম জিনিস, ক্যাপিটাল টি স্মল টি। আবার এটার সাথে এটা মিললেও সেম ব্যাপার, ক্যাপিটাল টি স্মল টি। তার মানে এই ক্ষেত্রে যত বাচ্চা কাচ্চাই হোক, সবগুলা দেখতে একই সাইজের হবে, সেই সাইজগুলা হচ্ছে সবগুলা। আচ্ছা, এই যে এখানে কিন্তু বিশুদ্ধ হচ্ছে না, তারা লম্বা হচ্ছে, কারণ আমরা বলছি প্রকটটা হচ্ছে ক্যাপিটাল টি, তারা সবাই লম্বা। বাট এটা হচ্ছে সংকর লম্বা, বা এটাকে হেটারোজাইগাস বলি। আগেরটা যেমন হোমোজাইগাস ছিল, এটা হচ্ছে
হেটারোজাইগাস সংকর লম্বা, মানে এর মধ্যে ছোট হওয়ার আই মিন খাটো হওয়ার জিন থাকা সত্ত্বেও বাইরে প্রকাশ পাইছে ওই প্রকট বৈশিষ্ট্যটা। তো এরা সবাই সংকর লম্বা। তো এই ক্ষেত্রে সবাই সংকর লম্বা। আচ্ছা, ওটা তো লিখছি, সবাই একই রকম। সংকর লম্বা মানে হচ্ছে বিশুদ্ধ না। লম্বা তো এভাবেও হইতে পারে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, বাট তাদের মধ্যে এখন খাটো হওয়ার জিনটাও আছে, ওটা প্রকাশ পায় নাই। তার মানে সে লম্বা হইলেও তার মধ্যে খাটো হওয়ার জিনটা আছে, এরকম হইলে সেটাকে আমরা সংকর লম্বা বলি বা হেটারোজাইগাস লম্বা বলি। ওকে, এইবার আমরা যদি এরকম দুইটা নেই, জানি না তো আমি কিরকম সেটা বোঝার জন্য এই জিনোটাইপ অ্যানালাইসিস করা লাগবে, মানে এমনি অমনে। ওকে, এখন কথা হচ্ছে, তো এই যে এই এখন যদি আমরা এরকম নেই যে এইরকম, এই যে এরকম একটা প্রজন্ম, ও এটা এক বংশ থেকে আসলো, ধর এরকম ধরলাম, ওরকম আরেকটা বংশ থেকে আসা এরকম সংকর লম্বা, এই দুইটার মধ্যে যদি এখন আমরা একটা ক্রস ঘটাই, এরকম একটা অবস্থা। ওকে, তো এরকম দুইটা সংকর লম্বার মধ্যে যদি এবার ক্রস ঘটাই, তাইলে কি অবস্থা হবে? পরেরটা হচ্ছে F2 জনু, F2 জনু। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, আচ্ছা আগে F2 জনুর জন্য আমরা কি করব, যে এবার মাতা পিতা যেটা বা প্যারেন্টস, আমি এভাবেই লিখি, এখন এখন আর ওগুলা লিখতেছি না, বুঝে যাবি। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তো মেলটা হচ্ছে এবার টি, টি সংকর লম্বা, এই ফিমেলটাও সংকর লম্বা। হ্যাঁ বল, হ্যাঁ বল বল। জনু মানে প্রজন্ম। ওকে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম। ওকে, তার মানে এখানে পিতাও সংকর লম্বা, মাতাও সংকর লম্বা, এরকম যদি হয়, দুইটাই হেটারোজাইগাস, মানে দুইজনের মধ্যেই খাটো হওয়ার জিনটা আছে, বাট প্রকাশ পাইছে লম্বা হওয়ার জিনটা। তাহলে সেক্ষেত্রে যদি ক্রস হয়, এবার যত এখান থেকে যে শুক্রাণুগুলো আসবে তার মধ্যে শুক্রাণুর অর্ধেক শুক্রাণুর মধ্যে যাবে হচ্ছে ক্যাপিটাল টি, আর বাকি অর্ধেক শুক্রাণুর মধ্যে যাবে স্মল টি। দুইটা যাওয়ারই পসিবিলিটি আছে, মানে যে শুক্রাণুগুলো আসবে সেটার মধ্যে ক্যাপিটাল টিও থাকতে পারে, স্মল টিও থাকতে পারে। এইখানে যে ডিম্বাণুগুলো আসবে, এইখানেও একই অবস্থা, ক্যাপিটাল টি থাকতে পারে, স্মল টিও থাকতে পারে। ওকে, এইবার বাচ্চা কাচ্চাগুলোর কি অবস্থা দেখি। তো এরকম হইতে পারে, যদি এরকম হয় যে এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুটা মিলছে, তাইলে সেক্ষেত্রে এরকম আসতেছে ক্যাপিটাল, কারটা থেকে সাউন্ড আসতেছে রে, সেটাই আমিও তাই ভাবতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু আর, হ্যাঁ আমারও উষার ভয়েসই মনে হয়েছে। এখানে ক্যাপিটাল টি দুইটাই, তাইলে এই ক্ষেত্রে আমাদের যে এই যে ওকে, তো এই দুইটাই এখানে ক্যাপিটাল টি, তার মানে এই প্র- এই বাচ্চাটা বিশুদ্ধ লম্বা হবে। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, মানে সদস্যটা এই সদস্যটা বিশুদ্ধ লম্বা হবে। ওকে, পরবর্তী যে সদস্যটা আসে সেটা দেখি, যদি এরকম হয় এই ডিম্বাণুর সাথে, এই সরি, এই শুক্রাণুর সাথে, আচ্ছা এইটা থেকে আগে করি, যে এই শুক্রাণুর সাথে ওই ডিম্বাণুর ক্রস হয়েছে, তাহলে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এরকম ক্যাপিটাল টি স্মল টি। তার মানে এটাও লম্বা, বাট সংকর লম্বা। এরপর যদি এইরকম হয় এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু, তাইলে আসতেছে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটাও সংকর লম্বা, কারণ বাইরে প্রকাশ পাবে সবসময় প্রকট বৈশিষ্ট্যই।
আর যদি এরকম হয় এই স্মল টির সাথে স্মল টি, তাইলে এইটা হবে হচ্ছে বিশুদ্ধ খাটো। ওকে, তো এখন এই যে আমাদের যেটা দেখতেছি যে আমাদের পরবর্তী প্রজন্মে, প্রথম প্রজন্মে সবগুলাই শঙ্কর লম্বা আসলো যদি এরকম হয় যে প্যারেন্টস দুইটাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় থাকে। আর যদি এরকম হয় যে প্যারেন্টস এরকমই যে ওই প্রজন্মের যে প্রজন্মের আসছে তাদের মধ্যে যদি ক্রস ঘটাই, তখন আবার এরকম পাচ্ছি আমরা যে লম্বাও পাচ্ছি, খাটোও পাচ্ছি। আর যে লম্বা বেশি পরিমাণে পাচ্ছি, মানে লম্বা আর খাটোর অনুপাতটা এরকম আসতেছে 3:1। লম্বা আর খাটোর অনুপাত আসতেছে 3:1, কিন্তু এর মধ্যে এই লম্বা গুলা আবার বিশুদ্ধ লম্বা হচ্ছে একটা, দুইটা সংকর লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ খাটো। তার মানে সবগুলো আসারই পসিবিলিটি আছে। তার মানে হাজবেন্ডও লম্বা, ওয়াইফও লম্বা, এই ক্ষেত্রে যে তাদের সন্তান খাটো হইতে পারে না এরকম হওয়ার কোনো চান্স নাই। আবার মাও অবশ্যই এবার কথা আছে যে যদি এরকম হয়, যদি যে ধর এরকম বললো যে মা খাটো বাবাও খাটো, কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চা যদি লম্বা হয়ে যায়, এরকম যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে ব্যাপারটা ওটাও কিন্তু হওয়া পসিবল। কারণ আমরা এই যে বারবার বলতেছি এরকম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মা খাটো বাবাও খাটো কিন্তু বাচ্চা লম্বা হয়েছে, এটাও কিন্তু হওয়া পসিবল। কিভাবে হওয়া পসিবল? কারণ আমরা আমরা এখানে ধরে আসছি কি, ধরে আসছি যে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটাই প্রকট, ওটাই বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশ পাচ্ছে। এরকমও তো হইতে পারে যে ওই খাটো হওয়ার বৈশিষ্ট্যটাই প্রকট। তো সেই ক্ষেত্রেও তো আমরা দেখছি যে প্রকট বৈশিষ্ট্যটার সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাও একবার না একবার প্রকাশ পাচ্ছে। ওকে, তাইলে আহ, এই ক্ষেত্রেও যদি আমরা উল্টাভাবে চিন্তা করি যে খাটো হওয়ার বৈশিষ্ট্যটা প্রকট, সেই ক্ষেত্রেও কিন্তু ওই একটা লম্বা আসার চান্স আছেই। কথা কি বুঝছিস সবাই? ঠিক উল্টা ভাবে বললাম যে আমরা এখন ধরে আগাইছি কি যে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটাই প্রকট, যে ওটাই বাইরে প্রকাশ পাবে। যদি এরকম হয় যে খাটো হওয়ার বৈশিষ্ট্যটাই প্রকট, তাহলে ওভাবে যদি ধরে ইয়া করি, তাহলে একটা একটা কিন্তু লম্বা আসতেছে। ওকে, ওই যে যেমন এখানে প্রকট বৈশিষ্ট্য তিনটা আসছে, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আসতেছে, তখন প্রকট বৈশিষ্ট্য তিনটা আসবে, মানে তিনটা খাটো হবে একটা লম্বা হবে। সো এই চান্স আছেই। ওকে, আশা করি শুরু ভিতর অ্যান্সার পেয়ে গেছিস। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝছিস? তাসিন বুঝছিস? স্বর্গ এখনো জয়েন দিতে পারে নাই। জেরিন তো বুঝছিস বোধহয়, জেরিন তো ক্লাসেও পাইছিলি। মাহা বুঝছিস? আচ্ছা, আশা করি সবাই বুঝছিস। তো আমরা এবার পরবর্তী ব্যাপারটাই যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। হ্যাঁ ভাইয়া বল। না কেন, কি হয়েছে? মুছে ফেললাম দেখে? আমি কি দৌড়ে দৌড়ে পড়াচ্ছি? বেশি তাড়াতাড়ি বলে ফেলতেছি? কই, আসতেই তো বলতেছি। এই ছেলেরা বুঝতে পারতেছিস তো, কথা বলিস, এই স্বর্গ তুই বুঝতেছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর পরের যে টপিকটা সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। হ্যাঁ ভাইয়া বল। না, এই যে প্রকট যেটা, এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা, এই যে এখন ও বললো যে আমরা যখন ধরে নিচ্ছি যে প্রকটটা হচ্ছে, প্রকট বৈশিষ্ট্য আমরা এবার কি ধরে নিছি? প্রকট বৈশিষ্ট্য ধরে নিছি স্মল টি না, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টিকে আমরা প্রকট ধরে নিছি। এজন্য আমাদের এই প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে, সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে। এটাকে আমরা লম্বা বলতেছিলাম আর কি, লম্বাটাকে আমরা প্রকট ধরে নিছি। তো এটাকে বলতেছিলাম সংকর লম্বা। কিন্তু আমরা যদি উদাহরণটাকে উল্টা ভাবে দিতাম, যে প্রকট বৈশিষ্ট্যটা তখন এই যে ক্যাপিটাল টিটাকেই আমি, বা স্মল টি, আচ্ছা ধর স্মল টি, স্মল টি দিয়েই দেখাইলাম। এই প্রকট বৈশিষ্ট্য স্মল টি এটা দিয়েই দেখাইলাম, মানে খাটো হইলে আমি সেটাকে এই খাটো হওয়ার বৈশিষ্ট্যটাই বেশি পাওয়ারফুল, এরকম যদি হয়, তাইলে তো শঙ্কর খাটো হইতেই পারে। এই যে যখন ধর টি আর টি আসবে, তখন তো শঙ্কর খাটো হইতেই পারে।
মানে আমি বুঝাইতে চাচ্ছি এই শঙ্কর লম্বা শঙ্কর খাটো হবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে ইসের উপরে, কাকে প্রকট ধরছি কাকে প্রচ্ছন্ন ধরছি। আগের বারের উদাহরণ অনুযায়ী শঙ্কর খাটো হওয়ার কোনো চান্স ছিল না, যা হবে সব শঙ্কর লম্বা হবে। কিন্তু এবার যদি আমি এরকম ধরে নিই যে প্রকট এই টিটাই বাইরে প্রকাশ পাচ্ছে, এই খাটো বৈশিষ্ট্যটাই শক্তিশালী, তাহলে তখন কিন্তু কেউ খাটো হইছে বাট তার মধ্যে লম্বা হওয়ার জিন আছে, কিন্তু ওই বৈশিষ্ট্যটা তখন প্রচ্ছন্ন মানে প্রকাশ পাইতে পারতেছে না, শঙ্কর খাটো হইতেই পারে। আশা করি ক্লিয়ার হইছে, বুঝছিস সাইমা? সাইমা কি বুঝছিস? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে আমরা উদাহরণ হিসেবে যেটা ধরতেছি, তবে নর্মালি ওই যে বৈশিষ্ট্যগুলাই এখানে খাটো লম্বা না বলে যদি ধর আমি কালার দিয়ে বলতাম, তাইলে ওই ব্যাপারগুলা তোদের কাছে মনে হচ্ছে সবসময় লম্বাটাকেই পাওয়ারফুল লাগতেছে, এরকম মনে হয় আর কি। নর্মালি আমাদের এরকমই একটা মানে মাথায় ওরকমই চিন্তা চলে আসে। কিন্তু ওই যদি কালার দিয়ে বলতাম যে চোখের কালার কালো হবে না বাদামি হবে, তো তখন এই জিনিসগুলা বুঝতে আরো আহ, সুবিধা হইতো, যে ওই চোখের পিউপিলের রংটা সেটা কি কালো না বাদামি হবে এরকম যদি, বা এই আইরিশ আর কি, আইরিশের কালারটা। তো কালো বৈশিষ্ট্যটাও এটাও হইতে পারে, ওই প্রকট হইতে পারে, বাদামিটাও প্রকট হইতে পারে। তো এই ক্ষেত্রে শঙ্কর কালো শঙ্কর বাদামি দুইটাই হওয়া সম্ভব, যদি কোন বৈশিষ্ট্যটা প্রকট সেটার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আসি আমরা আহ ওই ডিএনএ অনুলিপন যেটা বলতেছিলাম। তো ডিএনএ এর এই যে আমরা জানি দুইটা সুতা, তো ডিএনএ এর যে ক্ষমতা আছে সেটা হচ্ছে একটা ডিএনএ আর একটা নতুন ডিএনএ সৃষ্টি করতে পারে। তো এটার আগে যেটা হয়, এই যে এই ডিএনএ এর প্যাচ খুলে যায় আর কি, এই যে ডিএনএ এর প্যাচ খুলে যায়, প্যাচ খুলে গিয়ে এটা এরকম শেপ হয়ে যায়। আচ্ছা, এটার কালারটা সবুজটাই রাখি, বুঝতে সুবিধা হবে। পুরাতন ডিএনএটা এরকম প্যাচটা খুলে যায়, খুলে গেলে এটাই যে এরকম দেখা যায়, সুরশলাকার মতো দেখা যায়। তো অনেকটা টিউনিং ফর্কের মতো দেখা যায়। তো তো তারপরে ওই যে এই সুতাটা কি দিয়ে হয়েছিল, সুতাটা হয়েছিল ওই সুগার, ফসফেট, আই মিন ওই যে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে, আর সাথে ওই যে আসছিল, ওই যে নাইট্রোজেন বেস এগুলোও ছিল। তো এখানে ওগুলা এসে এসে এটার অপোজিটে যেরকম বসার কথা ওগুলা নিউক্লিওটাইড এসে যুক্ত হইতে থাকে, এবং যুক্ত হয়ে আস্তে আস্তে এখানে, তার মানে প্রথমে কি হইলো, প্রথমে সুতা দুইটা যখন এই আলাদা হয়ে গেল, তখন তাদের মধ্যে যে যে মাঝখানে যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল ওগুলো কিন্তু ভেঙে গেছে। তারপরে এখানে ওই যে নতুন করে আবার নিউক্লিওটাইড বসে এরকম নতুন একটা সুতা হয়, আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখেই পড়বো, এখন অল্প করে বলতেছি। তো তারপরে এখান দিয়ে আরেকটা সুতা হয়, তারপরে এই দুইটা নতুন সুতা হইলো এই দুইটার জন্য হয়ে, তারপরে এই এখান থেকে এই বন্ধনগুলো আবার সৃষ্টি হয়ে এই দুইটা আবার প্যাচ লেগে নতুন ডিএনএ সৃষ্টি হয়ে যায়। ওকে, তার মানে লাস্টে এরকম একটা অবস্থা হবে, এই দুইটা আরেকটা সুতা এটার অপোজিট সুতা হবে, আই মিন এখানে যে ক্ষার আছে ওইখানে তার অপোজিটটা আসবে, এ থাকলে টি আসবে, সি থাকলে জি আসবে, এরকম লাস্টে এইখান থেকে আবার আমরা এরকম একটা হাইড্রোজেন বন্ড আবার পুনরায় হবে, হয়ে এরকম একটা নতুন ডিএনএ পাবো। ওকে, তো এই ডিএনএটার মধ্যে কি হয়েছে, একটা সুতা হচ্ছে পুরাতনটা থেকে আসছে, আর একটা সুতা নতুন তৈরি হয়েছে। তার মানে পুরাপুরি নতুন না, অর্ধেক নতুন অর্ধেক পুরাতন। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় অর্ধরক্ষণশীল পদ্ধতি। ওকে, এই প্রসেসটাকে বলা হয় অর্ধরক্ষণশীল পদ্ধতি। তো আমরা এখন এটাকে ভিডিও দেখে পড়তেছি। ওকে, একটু ওয়েট। আচ্ছা শোন, তাহলে এখন আমাদের ডিএনএ এর অ্যাপ্লিকেশন দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, প্রথমে এই ডিএনএ এর প্যাচ এরকম, প্যাচটা এরকম খুলে আসবে। ওকে, হ্যাঁ দেখতে থাক, তারপরে বলতেছি। আচ্ছা, তারপর এখানে এই যে বললাম যে এদের এদের হাইড্রোজেন বন্ধনগুলা, এই যে এখানে, এই শোন, এখানে যে এই যে হাইড্রোজেন বন্ধনগুলা ভেঙে যাবে, তারা একটু চুপ কর, দ্বারা ভিডিওটা শেষ করতেছি। তো এই হাইড্রোজেন বন্ধনগুলা ভেঙে যাওয়ার জন্য প্রথমে একটা এনজাইম আসবে, এই যে এই এনজাইমটা এসে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিবে।
এটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। ওকে, এটা এসে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিবে, ওই এ টি সি জি ওদের মধ্যে যে বন্ধনগুলো ছিল ভেঙে দিলে এটা এরকম টিউনিং ফর্কের মতো দেখা যাবে, এটাকে তখন রেপ্লিকেশন ফর্ক বলা হয়। হুম। তো এখন আসি, তারপর এই যে অনুলিপন যে শুরু হবে, কোথা থেকে শুরু হবে তার জন্য একটা আরেকটা এনজাইম আসছে যেটা প্রাইমেজ এনজাইম, মানে যেটা ইন্ডিকেট করে দিবে যে এইখান থেকে অনুলিপনটা শুরু হবে। তো ওখানে গিয়ে এই যে ইয়া বসতিছে, আহ, তবে এইখানে যে জিনিসটা এসে বসছে, এরা অ্যাকচুয়ালি ডিএনএর অংশ না, আই মিন আমাদের নতুন ডিএনএর অংশ না, এরা পরবর্তীতে বাদ হয়ে যাবে। তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে শুরু করার জন্য প্রাইমার, এরা হচ্ছে স্টার্ট প্রান্তটা বুঝাই দিচ্ছে আর কি, যাতে পরবর্তী নিউক্লিওটাইড গুলো ওইটার পর থেকে এসে বসে। ওই এখন এই যে ডিএনএ পলিমারেজ আসলো, এখন এসে এখানে নিউক্লিওটাইড গুলা বসতে থাকবে পরপর। এই নিউক্লিওটাইড গুলোর মধ্যে ওই যে সুগার, ফসফেট, একই সাথে ওই যে ক্ষারগুলা এগুলা আছে, এসে বসবে। এরা বসে আস্তে আস্তে চেনটা বাড়তে থাকবে। তো এই চেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে একটু খেয়াল কর, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। আমরা 5 প্রাইম 3 প্রাইম কি প্রথম দিন ওই ডিএনএ পড়ানোর সময় বলছিলাম। তো এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, মানে এইটা আগে আগে যাইতে থাকে। আর নিচেরটা দিয়ে আরেকটা সুতা হচ্ছে, যে সুতাটা ওইটার মতো করে হচ্ছে না, একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। কিভাবে হচ্ছে একটু দেখাই। ওটা কন্টিনিউয়াসলি বাড়তিছে, এক জায়গা থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি বাড়তিছে। আর ওটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছিল, মানে ও ও যেদিকে আসছে এইটা একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। দেখ আগেরটা কিভাবে হয়েছে, একটা প্রাইমার আসার পরে ওই প্রাইমারটা থেকে শুরু করে কন্টিনিউয়াস ওইটা উপর একদিকে বাড়তেছিল। আর এটাই কি হবে, এখানে অর্ধেক হয়েছে, আবার এখানে একটা প্রাইমার এসে বসছে, এখানে প্রাইমার এসে বসছে, এই জায়গাটুকু আবার ফিল আপ হবে। তারপরে আবার এই যে ডিএনএ পলিমারেজ আসছে, এই জায়গাটুকু আবার ফিল আপ হবে। মানে কন্টিনিউয়াসলি হবে না, ভেঙে ভেঙে হবে। আবার এখানে প্রাইমার এসে বসবে, আবার এটুক ফিল আপ হবে, এভাবে চলতেছে। তো এটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড, মানে যেটা পিছনে পিছনে যাচ্ছে, আর ওটা কন্টিনিউয়াস ওইদিকে বাড়তিছে। তো ফাইনালি যে এই অংশগুলো আমাদের কিন্তু ডিএনএর অংশ না, এগুলা চলে যাওয়ার জন্য আর একটা এনজাইম আসবে, সেটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। এটা এসে ওই জিনিসগুলোকে সরাই দিবে যেগুলো আমাদের দরকারই ছিল না, শুধু এটা একটা নির্দেশনা দেওয়ার জন্য ওখানে আসছিল। পরবর্তীতে ওই জায়গাগুলো আবার ফিল আপ হয়ে যাবে ওই প্রয়োজনীয় নিউক্লিওটাইড দিয়ে। এবং ফাইনালি এই দুইটা এনজাইম হচ্ছে ওই হাইড্রোজেন বন্ধনগুলা, ডিএনএ লাইগেজ আঠার মতো কাজ করে, এটা ওই হাইড্রোজেন বন্ধগুলাকে সৃষ্টি করে দিবে। এবং ফাইনালি এই আমরা দুইটা নতুন ইয়া পেয়ে গেছি, উম, দুইটা নতুন ডিএনএ পেয়ে গেছি, যার মধ্যে একটা সুতা আগেরটা থেকে আসছে, এই যে একটা নতুন তৈরি হয়েছে, আর একটা আগেরটা থেকে আসছে। ওকে, তো এটা হচ্ছে অর্ধ রক্ষণশীল পদ্ধতি। আমি কি এই পর্যন্ত রাখবো নাকি ওই ডিএনএ এর ইয়া পড়াই দিব? আচ্ছা একটু ওয়েট, বোর্ডে আসি। এই পর্যন্ত রাখবো আজকে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের আই মিন ডিএনএ টেস্টের আগ পর্যন্ত পড়াইলাম। তো নেক্সট দিন আমরা ডিএনএ টেস্ট তারপরে হচ্ছে এই লিঙ্গ নির্ধারণ সেটা কিভাবে হচ্ছে, মানে ছেলে হবে না মেয়ে হবে, আগেও পড়ছিস, এখন আর একটু বেটার ওয়েতে বুঝতে পারবি। আর কিছু রোগ আছে তাতে আমাদের এটা মানে আর কি জেনেটিক্স টপিকটুকু শেষ হয়ে যাবে। তারপরে আসবে হচ্ছে ওই ইয়া নিয়ে, বিবর্তন নিয়ে। ওকে, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।